আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ, ওসমান হাদি হত্যার বিচার দাবি। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন তারেক রহমানের, ওসমান হাদির কবর জিয়ারত। সীমান্তের সংঘাত, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে তারা কর্মসূচি শুরু করেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে আসলে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে কাঁটাবনের সড়কে অবস্থান নেয়। পরে তারেক রহমানের হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর আবারও তারা শাহবাগে ফিরে আসে। হাদির খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা একটু যদি পিছনে চলে যান আমাদের জন্য একটু সুবিধা হয়। আর আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, হাদি মারা গেল মানে বাংলাদেশ নাড়াই দিছে, অথচ তার কিন্তু বিচারের কোনো রকম মুভমেন্ট নেই। আমি হাদি হত্যার বিচার চাইতে এসেছি। আমরা জানতে চাই, আমরা পরিষ্কার হতে চাই, এই বাংলাদেশ সরকার কেন পারছে না, কেন এই হাদি হত্যার বিচার হচ্ছে না। যিনি আসামি তাকে এই শহীদ চত্বরে এনেই তার আমরা চাই ওপেনে ফাঁসির কাস্টডি করা হোক। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। অবরোধের আরো খবর জানবো তার কাছ থেকে। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, বিকেল 5টার সংবাদে যেমনটি বলছিলাম, স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর, অর্থাৎ যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে যে অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন, বিভিন্ন ছাত্র শিক্ষার্থী এমনকি নারীরাও যুক্ত হচ্ছেন। আমি যদি আপনাকে একটু আমার পিছনে দেখাতে চাই, এই পুরো শাহবাগে এখন লোকারণ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন। সামনের সারিতে নারী, শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, অর্থাৎ নারীরা সামনের অংশে রয়েছে আর পিছনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং পুরুষরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্র জনতাও রয়েছেন। এই পুরো শাহবাগ চত্বর এখন যত রাত গড়াচ্ছে ততই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শাহবাগে চত্বরে জড়ো হচ্ছেন শহীদ ওসমান হাদির যে বিচারের দাবিতে তারা সোচ্চার। এবং আমরা সন্ধ্যা থেকে দেখেছি যে বিভিন্ন গান, কবিতা এবং যে স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন, দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। হাদির যে ভাষণগুলো রেখে গেছেন সেই ভাষণগুলো শোনানো হচ্ছে, অর্থাৎ হাদি যে বিপ্লবী কবিতা, বিপ্লবী গান তিনি রেখে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আছে, সেগুলো শোনানো হচ্ছে এই সমর্থকদের। পাশাপাশি ছাত্র জনতা আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, পরীক্ষার সময় সেটি এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল। পরে আবার তারেক রহমান যখন হাদির কবর জিয়ারত করতে আসছেন তখনও খুলে দেওয়া হয়েছিল। তারপরে তারা আবার অবরুদ্ধ করে রেখেছে। তাদের এখন একটাই দাবি, হাদির যে বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ অবরুদ্ধ করে রাখবেন। পাশাপাশি তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। আমি বিকালে যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি রয়েছেন আব্দুল আল জাবের, তিনি বলছিলেন এখনো সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন এখানে এসে তাদের যে বক্তব্য, তাদের যে যুক্তিগুলো তুলে ধরে এবং কি এই ওসমান হাদি হত্যা মামলার যে অগ্রগতি কতটুকু হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো কতগুলো তাদের যে কার্যক্রম পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেইগুলো তারা ব্যাখ্যা করার জন্য তাদেরকে এখানে এসে, অর্থাৎ শাহবাগে এসে তাদের সাথে মিলিত হয়ে এসে বক্তব্যগুলো তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলছিলেন এখন তারা আহ্বান জানাচ্ছে আসার জন্য, কিন্তু যখন তাদের যে পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন তারা আর সেই সুযোগও দিবেন না। অর্থাৎ সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যেন তারা এখানে এসে সেই বক্তব্য উপস্থাপন করেন। সুমনা, আপনাকে যদি বলতে চাই, পুরো শাহবাগের যে মূল যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখন লোকারণ্য এবং যত রাত গড়াচ্ছে ততই কিন্তু এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, নারী, শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হচ্ছেন।
একেবারে বলা ছিল তাদের একটাই দাবি, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন, তিনি যে দেশের জনগণের পক্ষে কথা বলেছিলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন, যে একেবারে ভোটাধিকার নিয়ে কথা বলেছিলেন, অর্থাৎ যে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের কথা বলেছিলেন, সে যার যে স্বপ্ন তুমি দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা বলছেন যে এক হাদিকে হত্যা করলে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে এখন জন্ম নিয়েছে। আর যারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন তারা প্রতিজন একটা হাদি হয়ে যারা এখানে অবস্থান নিয়েছেন, তারা আমরা যদি আপনার মাধ্যমে আমরা এই যে বক্তব্য শোনাতে চাই, যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই যে আব্দুল আল জাবের তিনি স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানটি আমরা একটু শোনাই। হাদি ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে। হাদি ভাই শহীদ কেন? ইন্টারিম জবাব দে। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। We want, 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 we want. দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজ সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে সংক্রান্ত ফরম পূরণ ও ছবি তোলেন তিনি। এর আগে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও। দেশে ফেরার তৃতীয় দিন শনিবারও ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান বাসা থেকে রওনা হন তিনি। তারেক রহমানের অপেক্ষায় আগেই টিএসসিতে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে শাহবাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। এরপর দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন 17 বছর পর দেশে ফেরা বিএনপির এই শীর্ষ নেতা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি। পালন করেন 1 মিনিট নীরবতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন তারেক রহমান। বেলা 11টার দিকে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফর্ম পূরণ করেন তিনি। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ভোটার হওয়ার ফর্ম পূরণ করেন। আজকে নিবন্ধন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম 2। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। ভোটার হওয়ার প্রক্রিয়া শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারতের জন্য বনানী কবরস্থানে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট ভাইয়ের কবর জিয়ারতের পর মোনাজাত করেন তিনি।
2015 সালের 25 জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। এরপর তারেক রহমান আসেন বনানী সামরিক কবরস্থানে, জিয়ারত করেন শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর প্রতিবাদ ডে ষষ্ঠ সম্প্রচার সম্মেলনের আয়োজন করে দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। কিছু মহল তাদের স্বার্থ কুক্ষিগত করতে গণমাধ্যমের ওপর হামলা করে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আয়োজনে অংশ নিয়ে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে উদ্দেশ্য প্রণোদিত হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় সরকারের কোনো অংশ জড়িত। এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। আমরা এনগেজমেন্টের মাধ্যমে, সংযমের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে, নিজেদের ক্ষোভ প্রকাশের মাধ্যমেই একটা জায়গায় পৌঁছাবো। ইট ইজ আ প্রসেস। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না। সীমান্তে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক যৌথ বিবৃতিতে দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবৃতিতে বলা হয়, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশই সীমান্ত এলাকায় নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। টানা 2 দিন উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই সমঝোতায় আসে দুই দেশ। গত 7ই ডিসেম্বর যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘর্ষে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। 20 দিনের এই যুদ্ধে দুই দেশের 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 5 লাখ। ফুটবল, ক্রিকেট নাকি বাস্কেটবল, বিশ্বজুড়ে কোন খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয়? দর্শক উপস্থিতিও বা কেমন থাকে? এ নিয়ে তর্কের শেষ নেই। 2025-26 মৌসুমের দর্শক জরিপে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে বিশ্বের শীর্ষ 10টি লিগের মধ্যে তৃতীয় স্থানে ভারতের IPL, আর প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফুটবল। বিশ্ব ক্রীড়াঙ্গনের ফুটবল যে মুকুটহীন সম্রাট, তার নতুন করে বলার কিছু নেই। স্টেডিয়ামে গ্যালারি ছাড়িয়ে টেলিভিশন স্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটবলের দর্শক সংখ্যা দিনকে দিন বাড়ছেই। 2025-26 মৌসুমের এক জরিপে দেখা গেছে, বিশ্বের শীর্ষ 10 লিগের মধ্যে 6টি ফুটবলের দখলে। তবে তালিকায় জায়গা করে নিয়েছে ক্রিকেট, বাস্কেটবল ও NFL এর মতো জনপ্রিয় লিগও। ফুটবলের রাজ্যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। 320 কোটি দর্শক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে EPL। এর ঠিক পরে 160 কোটি দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে ইউরোপের ক্লাব সেরা লড়াই UEFA চ্যাম্পিয়ন্স লিগ। তবে ফুটবলের এই রাজত্বে বড় হানা দিয়েছে ক্রিকেট। ভারতে ফ্র্যাঞ্চাইজি লিগ IPL এখন বিশ্বের 3 নম্বর জনপ্রিয় স্পোর্টস লিগ। 65 কোটি দর্শক নিয়ে IPL পেছনে ফেলেছে স্প্যানিশ লা লিগাকে, যার দর্শক সংখ্যা 60 কোটি। বাস্কেটবলে জাদুকরী লিগ NBA রয়েছে তালিকার 5 নম্বরে। 55 কোটি দর্শক নিয়মিত উপভোগ করেন আমেরিকার বাস্কেটবল লড়াই। ষষ্ঠ স্থানে থাকা জার্মানির বুন্দেসলিগা দেখছে বিশ্বের 45 কোটি মানুষ। আমেরিকার আরেক জনপ্রিয় খেলা NFL 41 কোটি দর্শক নিয়ে আছে 7ম স্থানে, আর ইতালিয়ান সিরিয়া এবং আমেরিকান বেসবল লিগ MLB আছে যথাক্রমে 8ম ও 9ম স্থানে। তালিকা 10 নম্বরে ঠাঁই হয়েছে ফরাসি লিগ 1-এ, যার দর্শক 210 মিলিয়ন। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্লোবাল স্ট্রিমিং এর সহজলভ্যতায় এই দর্শক সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। খেলার মাঠ এখন আর শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে একটি বৈশ্বিক উৎসবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ, ওসমান হাদী হত্যার বিচার দাবি। ভোট
ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত। সীমান্তের সংঘাত, থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে। আরেকটা